কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন। তার বক্তব্যের সার কথা হচ্ছে, ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই। সুতরাং শফিকুল আলমের এই গর্জন, আগে কামাল তারপর অমুক তমুক, শুধুই গর্জন, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। সকল হিসাব ওলটপালট করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার, মহা গেড়াকলে পড়ে গেছে। এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে। রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। তাই দেখেন, খেলা চলছে, সাহস হারানোর দরকার নেই। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। দোহাতে যে মিটিং হয়েছে সেই মিটিং সকল হিসাব ওলটপালট করে দিয়েছে ডক্টর ইউনূস। আজ 1 ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়। এর ফলাফলে 1 ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে। সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিং এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কি করণীয় সেটা তিনি তুলে ধরবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে। এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই নির্বাচন দেওয়া হবে এইসব কথা আরো 2 সপ্তাহ বলা হবে, কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে 2026 সালে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ, এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। নিশ্চিত থাকুন, এই বিজয়ের মাসে বিজয়ের কেতন উড়াবে আওয়ামী লীগ। আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে। এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না, এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে, যে সোকল্ড আইসিটি কল্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে, এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি, এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে। এই বিচার ব্যবস্থার উপরে, এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি, রাশিয়া, চীন, ভারত, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড সহ বহু দেশ। এর জন্য এই বিচারের এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সরকার মহা গেড়াকলে পড়ে গেছে। এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন। গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে, মানে ওয়াশিংটন ডিসিতে, সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি। আমি নামটা এখন প্রকাশ করলাম না, আমার কাছে তার নাম আছে। তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকারীর প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে, এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না, প্রত্যাখ্যান করবে। এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন। তার 2-3 সপ্তাহ পরে, মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ দে অ্যাফেয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে, এবং সেভাবেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে, এখানে অনেক খেলা জড়িত, অনেক হিসাব জড়িত। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব। আফগানিস্তান নিয়ে তার নানান সমস্যা আছে, বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে, এটা তারা হতে দেবে না। তাই খুব দ্রুত দেখবেন ড্রাস্টিক অ্যাকশন শুরু হবে। অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে। এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত, ভারত জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের সৈন্যবাহিনী থাকবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আখাউড়া সীমান্তে, সিলেটের তামাবিল সীমান্তে, আসাম ত্রিপুরা সীমান্তে, মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। এখানে আবারও ড্রোন হামলা হবে 3 থেকে 6 ডিসেম্বর রাত্রের দিকেই হামলা হবে। এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে 12,621 জন, আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে 2.5 লাখের মতো। এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত, সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলাবারুদ, যত রকম আগ্নেয়াস্ত্র দরকার, ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে। তো এই 3 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে। তো এই জন্য এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় 6 তারিখ পর্যন্ত। আপনারা জানেন
বাংলাদেশ থেকে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তানের আইএসআই 17 জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং তুর্কিস্তানের যে 57 জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে অনতিবিলম্বে এই 3 ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। ওই মিটিংয়ে আমাদের খলিল সাহেব, আমাদের উপদেষ্টা খলিলুর রহমান, তিনি জানিয়েছেন নভেম্বরের 21, 23, 24 ও 26 তারিখে আনআইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের, পাকিস্তানের আইএসআই 2 জন, উলফা ভারতের উলফা বিদ্রোহীদের 4 জন, লস্করি তৈয়বার 2 জন, জামাতের 2 জন, এই মোট 11 জনের মৃত্যু হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ চলছে। ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম। ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয়, আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করল। তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে, তারপর শেখ হাসিনাকে পাঠাবে। কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। যেমন শুধু হাওয়ায় ফু দিয়ে আগুন জ্বলে না, তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না। ভারত কি ভাবছে, কি করছে, এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন। কি চিঠি? শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি। এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্যে তো ছিলই না, অন্য কোথাও ছিল না। এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না। কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না। প্রেস সচিবের কথা তো বাদই দিলাম, প্রেস সচিব একটা স্মল ফ্রাই। এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেলল। মানে বুঝতেই পারছেন অবস্থাটা। কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা, আরো বাস্তববাদী। তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই। যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয়, একটি দুর্বল প্রচারণা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না, সেটা শফিকুল আলম ভুলে গেছেন। এই কথা তৌহিদ সাহেব বলেননি, কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি। শেখ হাসিনাকে যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা, আপনারা দেখেছেন সেটা। এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা, নয় ইচ্ছাকৃত প্রোপাগান্ডা। আর এই সরলতা বা প্রোপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে, কারণ সরকারের ভেতরে 2 উৎস থেকে 2 বিপরীত বয়ান বেরিয়ে আসছে। একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই। একটি সরকারের মধ্যে ভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে। বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশের যে যাই বলুক, ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে, বিচার কতটা স্বচ্ছ হয়েছে, অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা। রায় ঘোষণার 3 ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে, এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে। তাদের বিবৃতিতে গণতন্ত্র, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি। আরো একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি, এটা আগেও দিয়েছি আমি। দালাই লামা 6 দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। চীন অসংখ্যবার তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কখনো দেয়নি, কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি। এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না। তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি, এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া। এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং শফিকুল আলমের এই গর্জন, আগে কামাল তারপর অমুক তমুক, শুধুই গর্জন, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। প্রোপাগান্ডার পুরনো কৌশল, বড় করে বলা, জোরে কথা বলা, বারবার বলা, মানুষ ভাববে কিছু একটা ঘটছে, কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য। এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয়, আর দিল্লির নীরবতা এখনো তেমনই।
এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই। তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায়। একদিকে প্রচার যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি। প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক, সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না। ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই, বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে, যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো, অনির্ভরযোগ্য, মিথ্যা করে তুলেছে। প্রোপাগান্ডা যতই জোরালো হোক, আন্তর্জাতিক কূটনীতি তাকে পাত্তা দেয় না। আর সে কারণেই শফিকুল আলমের ঢাকঢোল বাজানো এখন হাস্যকর শোনাচ্ছে। গোয়েবলসের ধাঁচ নকল করলেই কৌশল সফল হয় না, বরং বাস্তবতার সামনে এলে সব ভেঙে পড়ে। গোয়েবলসকে চেনেন তো আপনারা, তাই না? আমি নিশ্চিতভাবে চেনেন, তবু মনে করিয়ে দিই আর কি। হিটলারের প্রোপাগান্ডা সচিব ছিল গোয়েবলস। নিজেকে হিটলারের প্রোপাগান্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক, এই শফিক সাহেব আর কি। মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত, কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে কোনো তথ্য নেই, তখন তার এই পুরো দাবিটি নস্যাৎ হয়ে গেল। রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে, তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে। শফিকুল আলমের মতো একজন প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক, বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয়। এর আগেও সেই যে করিডোর নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তৌহিদ হোসেনই। আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গোয়েবলসকেও বোধহয় শুনলে হিচকি তুলতে হবে। গোয়েবলস মারা গেছেন বহুদিন হলো, কবরে বসে তিনি হিচকি তুলছেন কিনা তা জানি না। ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে, আপনারা জানেন হয়তো। আর যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে। যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে। সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে, পাকিস্তান এমবেসি তো লাগছেই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। আসেন এবার বলি, টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে উঠে আপনি চিন্তা করতে পারেন? একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান, ওনার বেতন কত, কেন উঠছেন? এগুলো হচ্ছে যে ভুয়া কথা। যে টেকনিশিয়ান, বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন, বাংলাদেশে এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ যাদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা এর আগে বলেছিলাম, ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে 11 জনকে উঠাই নেওয়া যায়, কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন, জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরির লোক 3 জন, আর 9 জন সে পাকিস্তানি। এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেয়, এই জন্যই ভোরবেলা, ভোরবেলা বলতে এটা 6:30 বা 7টার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও, আমরা এখনো চোখ রাখছি, তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও। সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে সম্ভবত 1 বা 2 জনকে ধরছিল মনে হয়, বা নাও ধরতে পারে, ওটা আমি শিওর না। এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে, কি পেয়েছে, এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই, সেই 11 জনের নিউজও নেই। সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে। অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না, আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে। ওরা রাতের 1:30টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে, ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে, এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায়। কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না। তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে, এতে বাংলাদেশে কি অশনি সংকেত। একটু ছোট্ট একটা কথা বলি, ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে? এরপরে শুরু হয় গ্যাদারিং। আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো, 4 তারিখে আসতেছেন। এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন, কিন্তু অনেক দ্রুত আগায় আনছে, 4 তারিখে আসতেছে। কাহিনীটা কি? হঠাৎ 4 তারিখে উনি এখানে আসছেন। এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল, যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান,
আবার মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে, এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধজাহাজ, সাবমেরিন, টর্পেডো সব আছে। কারণ কি মালাক্কা প্রণালীতে কেন? কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমেরিকা যখন 7 ফ্লিট পাঠিয়েছিল, তখন রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, যে আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না। সেটা এতদিন চালু ছিল। এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো, তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো, চায়নারগুলো তো আছেই, সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে, এগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন। এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায়, সেখানে যায় বিশেষ মিটিং, সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে, ফিরে আসছেন শনিবার সকাল 11টা থেকে উনি দিনের প্রায় 2টা পর্যন্ত 3 ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে ওনার, রাজার খলিলের গুলশানের বাসভবন, সম্ভবত 33 নাম্বার না কত বাসভবনটার নাম্বার, সেখানে দীর্ঘ 3 ঘন্টা। কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা, তারপরে আপনার কথা, দোহার কথা, এগুলো সব, এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে। তো এগুলো সবই কিন্তু একটা সাইন। আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে, আমি বলছি না ভাই, লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত 3 তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে, বাংলাদেশের উপর স্ট্রাইক হইতে পারে। বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে, সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে, কোন দেশে ঢুকে সেটা এখনো জানি না, হ্যাঁ আমি বলিনি, এটা শোনা যাচ্ছে আর কি। এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় 12,000 সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের 2.5 লাখ সেনার সাথে এই 12,000 যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে, বুঝতে পারছো? তো এই অবস্থায় 3 থেকে 6 তারিখের ভিতরে নাকি অনেক কিছু করতে পারে। আবার কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে 6 তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে, ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে। তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না, বন্যার আভাস দেওয়া যায়, ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই, তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা, আসলে কোথায় কি হবে জানা যায় না, তবে সবকিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন। সজীব আয়োজক জয় বলেছে কি -2, তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত 2 দিন আগে, সব কিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি। আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক, শুধুমাত্র কি দাও, রায় দাও, ফাঁসি দাও, রায় দাও, ফাঁসি দাও। এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না। এদিকে আপনার কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা, কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না, খলিল সাহেবের আন্ডার প্যান্ট ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ, সেইখানে আবার সিআই এর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওনারা যে ওখানে কথা বলা, 2 দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া, এবং আরো 9 জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন, আমরা বলছিলাম ডিপ স্টেট, সব দেশেরই ডিপ স্টেট আছে। আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য, প্রমাণ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না, ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো, কখন ঘটলো, কি ঘটলো। আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয়, মারা হয়, নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল, কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায়। তাই দেখেন খেলা চলছে, সাহস হারানোর দরকার নেই, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। আগামী এই যে আজকে এই মুহূর্তে 1লা ডিসেম্বর, আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 1971 সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব।